ডিয়ার স্টুডেন্টস, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে টেক্সট বইয়ের ধারাবাহিক আলোচনায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আলোচনা চলছে ইউনিট 2 এর লেসন 1, সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। গত পর্বে পার্ট 1 আলোচনা করা হয়েছে, আজ রয়েছে পার্ট 2। যারা পার্ট 1 দেখনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আজকে আলোচনা শুরু করি। আলোচনায় যাবার পূর্বে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে রয়েছে দ্য মুন ল্যান্ডিং, চাঁদে অবতরণ, ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং মাইক্রোচিপ নিয়ে আলোচনা। দ্য মুন ল্যান্ডিং, চাঁদে অবতরণ। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে হিউম্যান বিংস হ্যাড লুকড টু দ্য হ্যাভেন্স। মানুষ আকাশের দিকে চেয়ে থাকত। এখানে হ্যাভেন্স অর্থ আকাশ। মানুষ আকাশের দিকে চেয়ে থাকত অ্যান্ড ড্রিমড, এবং স্বপ্ন দেখত। হাজার হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে চেয়ে থাকত এবং স্বপ্ন দেখত অফ ওয়াকিং অন দ্য মুন, চাঁদে হাঁটার। চাঁদে হাঁটার স্বপ্ন দেখত। মানুষ হাজার হাজার বছর ধরে আকাশের দিকে চেয়ে থাকত এবং আকাশের দিকে চেয়ে থেকে চাঁদে হাঁটার স্বপ্ন দেখত। ইন 1969, 1969 সালে, অ্যাজ পার্ট অফ দ্য অ্যাপোলো 11 মিশন, অ্যাপোলো 11 মিশনের অংশ হিসেবে। তোমরা জানো অ্যাপোলো 11 মিশন হলো চাঁদে মানুষ পাঠানোর মিশন। এই মিশনের অংশ হিসেবে নীল আর্মস্ট্রং বিকেম দ্য ফার্স্ট পারসন। নীল আর্মস্ট্রং হয়েছিলেন প্রথম ব্যক্তি টু অ্যাকমপ্লিশ দ্যাট ড্রিম, ওই স্বপ্ন তথা চাঁদে হাঁটার স্বপ্ন বাস্তবায়নে। অ্যাকমপ্লিশ শব্দের অর্থ কোনো কাজ সাফল্যের সাথে বাস্তবায়ন করা। চাঁদে হাঁটার স্বপ্ন সাফল্যের সাথে বাস্তবায়নে নীল আর্মস্ট্রং ছিলেন প্রথম ব্যক্তি। ফলোড, তাকে অনুসরণ করেছিল অনলি মিনিটস লেটার, মাত্র কয়েক মিনিট পরে, বাই বাজ অলড্রিন। নীল আর্মস্ট্রং চাঁদে নামার কয়েক মিনিট পর তাকে অনুসরণ করেছিল বাজ অলড্রিন। দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট, তাদের চাঁদে হাঁটার কাজটি সফলভাবে সম্পন্ন হওয়াটা। অ্যাকমপ্লিশমেন্ট অর্থ সফলভাবে সম্পন্ন কোনো কাজ। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিনের চাঁদে হাঁটার কাজটি সফলভাবে সম্পন্ন হওয়াটা গেইভ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মানুষকে দিয়েছিল দ্য হোপ, একটি আশা, একটি প্রত্যাশা, অফ ফিউচার স্পেস এক্সপ্লোরেশন, ভবিষ্যতে মহাকাশ গবেষণা বা অনুসন্ধানে। এক্সপ্লোরেশন, গবেষণা বা অনুসন্ধান। বিশ্বের মানুষকে ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আশা দিয়েছিল তাদের চাঁদে যাওয়ার কাজটি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ওয়াজ এ ফিট, এটি ছিল এক অসাধারণ কাজ। ফিট অর্থ অসাধারণ। দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক দ্যাট, যেটি ছিল এতই অদ্ভুত বা কাল্পনিক যে, ফ্যান্টাস্টিক অর্থ অদ্ভুত বা কাল্পনিক, এটি এত অদ্ভুত বা কাল্পনিক ছিল যে দেয়ার আর স্টিল কনস্পিরেসি থিওরিস্টস, এখনও অনেক ষড়যন্ত্রকারী তাত্ত্বিক রয়েছেন। কনস্পিরেসি অর্থ ষড়যন্ত্রকারী দল, আর থিওরিস্ট অর্থ তাত্ত্বিক বা গবেষক। এখনও অনেক ষড়যন্ত্রকারী তাত্ত্বিক রয়েছেন হু ইনসিস্ট, যারা জোর দিয়ে বলছেন। ইনসিস্ট অর্থ জোর দিয়ে বলা। এখনও অনেক তাত্ত্বিক বা গবেষক রয়েছেন যারা জোর দিয়ে বলছেন ইট কুড নট বি পসিবল, এটা সম্ভব হয়নি, মানে চাঁদে যাওয়া বা চাঁদে হাঁটার বিষয়টি
সম্ভব হয়নি। আমেরিকা যে চাঁদে যাওয়ার দাবি করছে এটা সম্ভব হয়নি। তোমাদের জানিয়ে রাখি, পৃথিবীতে একটি পক্ষ সবসময় দাবি করে আসছে চাঁদে কোনোদিন মানুষ যায়নি। এসব কিছু নাসার ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। তারা এর পক্ষে অনেক যুক্তিও তুলে ধরেছেন। ওই সকল মানুষদের কথা উল্লেখ করেই বলা হয়েছে, দেয়ার আর স্টিল কনস্পিরেসি থিওরিস্টস হু ইনসিস্ট ইট কুড নট বি পসিবল। অনেক ষড়যন্ত্রকারী তাত্ত্বিক রয়েছেন যারা জোর দিয়ে বলছেন চাঁদে যাওয়া সম্ভব হয়নি। পুটিং এ ম্যান অন দ্য মুন, মানুষকে চাঁদে পাঠানো। পুটিং এ ম্যান অন দ্য মুন অর্থ মানুষকে চাঁদে পাঠানোর যে কাজ, সেই কাজটি ইজ পারহ্যাপস ম্যানস মোস্ট ইন্সপায়ারিং অ্যাকমপ্লিশমেন্ট, সম্ভবত মানুষের সবচেয়ে উৎসাহব্যঞ্জক কাজ। ইন্সপায়ারিং অর্থ উৎসাহব্যঞ্জক, আর অ্যাকমপ্লিশমেন্ট অর্থ আগেই বলে দেওয়া হয়েছে সাফল্যের সাথে সম্পন্ন কোনো কাজ। ইট ওপেন্ড, এটা উন্মুক্ত করেছিল, চাঁদে অবতরণের বিষয়টি উন্মুক্ত করেছিল। দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল, ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের দরজা উন্মুক্ত করেছিল। অ্যান্ড লেড টু, আর পরিচালিত করেছিল। লিড শব্দের অর্থ পরিচালিত করা, এর পাস্ট হলো লেড। পরিচালিত করেছিল এ নাম্বার অফ, অসংখ্য, স্পিন অফ ইনভেনশনস, উদ্ভাবিত আবিষ্কারের, অসংখ্য উদ্ভাবিত আবিষ্কারের দিকে পরিচালিত করেছিল। এখানে এ নাম্বার অফ অর্থ অসংখ্য, স্পিন অফ শব্দের অর্থ উদ্ভাবিত, আর ইনভেনশন অর্থ তোমরা জানো আবিষ্কার। তাহলে স্পিন অফ ইনভেনশন শব্দের অর্থ উদ্ভাবিত আবিষ্কার। যে আবিষ্কার অন্য আরেকটি আবিষ্কার থেকে উদ্ভব ঘটে তাকে স্পিন অফ ইনভেনশনস বলা হয়। চাঁদে যাওয়ার কাজটি অনেক নতুন নতুন আবিষ্কারের দিকে মানুষকে পরিচালিত করেছিল। সেই আবিষ্কারগুলোর মধ্যে ইনক্লুডিং, যেগুলো অন্তর্ভুক্ত ছিল ফ্লেম রেসিস্ট্যান্ট টেক্সটাইলস, আগুন প্রতিরোধক পোশাক, ইউজড বাই ফায়ার ফাইটার্স, যে পোশাকগুলো দমকল কর্মীরা ব্যবহার করে থাকে। ফ্লেম শব্দের অর্থ আগুন, রেসিস্ট্যান্ট অর্থ প্রতিরোধক, টেক্সটাইলস পোশাক, আর ফায়ার ফাইটার দমকল কর্মী। আরেকটি আবিষ্কার হলো ইনভিজিবল ব্রেসেস। এটা এলোমেলো দাঁত সোজা করার স্বচ্ছ যন্ত্র, যা দাঁতে লাগালে যন্ত্রটি স্বচ্ছ থাকায় তা দেখা যায় না, এজন্য এটাকে ইনভিজিবল ব্রেসেস বা অদৃশ্য দাঁতের যন্ত্র বলা হয়। ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস, উন্নত উপগ্রহ ডিশ, অ্যান্ড বেটার মেডিকেল ইমেজিং, এবং উন্নততর মেডিকেল ইমেজ বা ছবি। যে সকল ইমেজের মাধ্যমে রোগ নির্ণয় করা হয় এগুলোকে মেডিকেল ইমেজিং বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, চাঁদে পা রাখার সাথে ফ্লেম রেসিস্ট্যান্ট টেক্সটাইলস, ইনভিজিবল ব্রেসেস, ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস আর বেটার মেডিকেল ইমেজিং এর কী সম্পর্ক, বা চাঁদে মানুষ যাওয়ার সাথে এগুলো উদ্ভাবনের কী সম্পর্ক? এর উত্তর হলো, চাঁদে কিংবা মহাকাশে মানুষকে পাঠানো হয়ে থাকে। যেহেতু মানুষকে পাঠানো হয় তাই মানুষ তথা মহাকাশচারী বা নভোচারীর নিরাপত্তার জন্য সকল প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। চাঁদের তাপমাত্রা দিনের বেলা 127 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং রাতের বেলা -173 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই প্রচণ্ড হিট ও ঠান্ডা থেকে মহাকাশচারীকে রক্ষা করতে প্রয়োজন ফ্লেম রেসিস্ট্যান্ট ড্রেস, যা উদ্ভাবন করেছে নাসা। মহাকাশচারীদের দাঁতের সুরক্ষায় নাসা উদ্ভাবন করেছে ইনভিজিবল ব্রেসেস, যা দিয়ে মহাকাশচারীদের দাঁতের চিকিৎসা সহজেই করা যায়। মহাকাশচারীদের সাথে সহজে ও সুন্দরভাবে যোগাযোগের জন্য নাসা উদ্ভাবন করেছে উন্নত স্যাটেলাইট ডিশ, আর অ্যাস্ট্রোনট বা মহাকাশচারীদের উন্নত চিকিৎসার জন্য নাসা উদ্ভাবন করেছে উন্নততর মেডিকেল ইমেজিং।
যদিও এসব কিছু উদ্ভাবিত হয়েছে মহাকাশচারীদের কেন্দ্র করে, কিন্তু এর ফল ভোগ করছে পুরো মানবজাতি। আর তাই বলা হয়েছে লেড টু এ নাম্বার অফ স্পিন অফ ইনভেনশনস। চাঁদে পা রাখা অসংখ্য উদ্ভাবিত আবিষ্কারের দিকে মানুষকে পরিচালিত করেছিল বা উদ্ভাবনের নতুন দরজা খুলে দিয়েছিল। তারপরে রয়েছে দ্য ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্য ARPANET, the first internet, was invented in 1969. ARPANET নামের প্রথম ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছিল 1969 সালে। মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থার নাম ছিল অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা আরপা। এই সংস্থাটি পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ গড়ে তোলে। এই নেটওয়ার্ক ARPANET নামে পরিচিত ছিল। এটিই ছিল বিশ্বের প্রথম ইন্টারনেট ব্যবস্থা। এরপরে and the public only had access to the world wide web, আর সাধারণ মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যুক্ত হয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রবেশ করেছিল 1993 সালে। অ্যাক্সেস অর্থ প্রবেশাধিকার। ইন্টারনেট জগতে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল 1993 সালে, যখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কৃত হয়। টুডে, বর্তমানে, জাস্ট 22 ইয়ার্স লেটার, মাত্র 22 বছর পর, দ্য ওয়েব হ্যাজ রেভলিউশনাইজড, ওয়েব তথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বিপ্লব ঘটিয়েছে। রেভলিউশনাইজ অর্থ বিপ্লব ঘটানো। কোনো কিছু যখন রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় দ্রুত আমূল পরিবর্তন আনে, তাকে বিপ্লব বলা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বিপ্লব ঘটিয়েছিল দ্য ডিসেমিনেশন অফ ইনফরমেশন, তথ্য বিস্তারের ক্ষেত্রে। ডিসেমিনেশন অর্থ বিস্তার বা প্রসার। তথ্য বিস্তার বা প্রসারের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বিপ্লব ঘটিয়েছিল। ক্রিয়েটেড এ নিউ মাল্টি-ট্রিলিয়ন ডলার ইকোনমিক ফেনোমেনন, তৈরি করেছিল কয়েক ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষেত্র। ইকোনমিক ফেনোমেনন অর্থ অর্থনৈতিক ক্ষেত্র। প্লেইড এ রোল ইন রেভলিউশনস, বিপ্লবের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। প্লে রোল অর্থ ভূমিকা রাখা, আর রেভলিউশন মানে বিপ্লব। অ্যান্ড হ্যাজ ইন্টারকানেক্টেড মাচ অফ দ্য গ্লোব, এবং বিশ্বের অনেক অংশকে পারস্পরিকভাবে যুক্ত করেছে। ইন্টারকানেক্টেড শব্দের অর্থ পারস্পরিক যোগাযোগ। এই সেন্টেন্সটিতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কী কী গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এক কথায় তা বলা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে তথ্য বিস্তারের ক্ষেত্রে এটি বিপ্লব ঘটিয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে কয়েক ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষেত্র তৈরি করেছে, ভূমিকা পালন করেছে বিপ্লবের ক্ষেত্রে, এবং বিশ্বের অনেক অংশকে পারস্পরিকভাবে যুক্ত করেছে। ইট হ্যাজ অলসো মেড ইট পসিবল, এটা এই বিষয়কেও সম্ভব করেছে, ফর পিপল অল ওভার দ্য প্ল্যানেট, পৃথিবীর সকল মানুষের জন্য। এখানে দ্য প্ল্যানেট বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। পৃথিবীর সকল মানুষের জন্য এই বিষয়টিকে সম্ভব করেছে। টু রিচ আউট অ্যান্ড টাচ সামওয়ান, কারো কাছে পৌঁছা এবং কাউকে স্পর্শ করার বিষয়টি সম্ভব করে তুলেছে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা কারো কাছে সহজে পৌঁছাতে পারি ও তাকে স্পর্শ করতে পারি। এই বিষয়টি ইন্টারনেট সম্ভব করে দিয়েছে। এই লেসনের সর্বশেষ বিষয়টি হলো দ্য মাইক্রোচিপ। মাইক্রোচিপ এমন একটা আবিষ্কার যা প্রযুক্তিকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। মাইক্রোচিপ আবিষ্কারের আগে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব, যা ছিল অনেক বড়, এবং একটি কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহারে এটি হয়ে যেত একটি ঘরের সমান। এই সমস্যা দূর করতে আবিষ্কৃত হলো ট্রানজিস্টরস, যা ছিল ভ্যাকুয়াম টিউবের চেয়ে 100 গুণ ছোট। এরপর থেকে আমাদের যন্ত্রগুলোর আকার
ছোট হয়ে আসতে শুরু করে। ধীরে ধীরে ট্রানজিস্টরের আকার ও আয়তন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে শুরু হলো। এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টরস একটি সিলিকনের চিপের সাথে যুক্ত করে তৈরি হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। আর এইরকম হাজার হাজার ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি একটি সিলিকন চিপের সাথে যুক্ত করে তৈরি করা হয়েছে মাইক্রোচিপ, যা আকারে অবিশ্বাস্যভাবে ক্ষুদ্র। মাইক্রোচিপ এতই ছোট যে যা কিনা হাতের আঙুলের ডগায় এঁটে যায়। একসময় যা পুরো রুম দখল করে ফেলতো তা এখন আঙুলের ডগায় এঁটে যায়। বিষয়টি আসলেই বিস্ময়কর। আর এই মাইক্রোচিপের কথাই আলোচনা করা হয়েছে তোমাদের টেক্সট বুকে। এ মাইক্রোচিপ ইজ এ সেট অফ ইলেকট্রনিক সার্কিটস। মাইক্রোচিপ হলো অনেকগুলো সমষ্টিগত ইলেকট্রনিক সার্কিট। তোমাদের আগেই বলা হয়েছে ভ্যাকুয়াম টিউবের স্থান দখল করেছিল ট্রানজিস্টরস। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টরস একটি সিলিকনের চিপের সাথে যুক্ত করে আবিষ্কৃত হয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সংক্ষেপে আইসি। আর এরকম হাজার হাজার ক্ষুদ্র ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি একটি সিলিকন চিপের সাথে যুক্ত করে তৈরি হয়েছে মাইক্রোচিপ। এ কথাই বলা হয়েছে এ মাইক্রোচিপ ইজ এ সেট অফ ইলেকট্রনিক সার্কিটস। মাইক্রোচিপ হলো অনেকগুলো ইন্টিগ্রেটেড সার্কিট বা সমষ্টিগত ইলেকট্রনিক সার্কিট। আর এরকম সার্কিটগুলো যুক্ত হয়েছে অন ওয়ান স্মল প্লেট, একটি ছোট প্লেটে। সার্কিটগুলো যুক্ত হয়েছে একটি ছোট প্লেটে। ব্র্যাকেটের ভিতর চিপ শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে ছোট প্লেটে সার্কিটগুলো যুক্ত করা হয়েছে, ওই প্লেটটিকে বলা হয় চিপ। এরপর বলা হচ্ছে এই চিপটি তৈরি করা হয়েছে এ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, অর্ধপরিবাহী পদার্থ দিয়ে, নরমালি সিলিকন। আর সেই অর্ধপরিবাহী পদার্থের নাম হলো সিলিকন। অর্ধপরিবাহী সিলিকনের পদার্থ দিয়ে চিপটি তৈরি করা হয়েছে, যেটাতে অসংখ্য সার্কিট যুক্ত করে মাইক্রোচিপ তৈরি করা হয়েছে। এখন অর্ধপরিবাহী কী জিনিস? বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্ধপরিবাহী বিষয়টি বোঝা অনেক সহজ। তারপরও বলে রাখি, সকল পদার্থে বিদ্যুৎ প্রবাহ একরকম নয়। বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়: পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহী। লোহা ও অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবাহী, এগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। প্লাস্টিক ও রাবার বিদ্যুৎ অপরিবাহী, এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। আর সিলিকন হলো অর্ধপরিবাহী একটি পদার্থ, এর মধ্য দিয়ে অর্ধমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্ধপরিবাহীকে ইংরেজিতে সেমিকন্ডাক্টর বলা হয়। তাহলে এখন আমরা বলতে পারি সিলিকনের তৈরি এরকম সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর উপর অনেকগুলো আইসি বা ইলেকট্রনিক সার্কিটের সমন্বয়ে মাইক্রোচিপ তৈরি করা হয়। মাইক্রোচিপস আর ইউজড ভার্চুয়ালি ইন অল ইলেকট্রনিক ইকুইপমেন্ট টুডে। বর্তমানে মাইক্রোচিপ সমূহ ব্যবহার করা হচ্ছে প্রায় সকল ইলেকট্রনিক যন্ত্রপাতিতে। ভার্চুয়ালি শব্দের অর্থ প্রায়, আর ইকুইপমেন্ট অর্থ যন্ত্রপাতি। অ্যান্ড হ্যাভ রেভলিউশনাইজড, আর বিপ্লব ঘটিয়েছে দ্য ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স জগতে। ইলেকট্রনিক্স জগতে মাইক্রোচিপ বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে মাইক্রোচিপ সমূহ ব্যবহার করা হচ্ছে প্রায় সকল ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে এবং ইলেকট্রনিক্স জগতে তা বিপ্লব ঘটিয়েছে। দ্য ফররানার টু দ্য মাইক্রোচিপ ওয়াজ ইনভেন্টেড ব্যাক ইন 1959। মাইক্রোচিপের প্রথম সংস্করণটি আবিষ্কৃত হয়েছিল 1959 সালে। ফররানার শব্দের অর্থ
পূর্বপুরুষ, কিন্তু এখানে অর্থ প্রথম সংস্করণ। বাট ইট ডিডন্ট রিয়েলি স্টার্ট টু টেক অফ, কিন্তু এটি প্রকৃতপক্ষে কাজ শুরু করেনি, সফল বা জনপ্রিয় হয়নি আনটিল দ্য 1980s, 1980-র দশক পর্যন্ত। টেক অফ শব্দের অর্থ সফল হওয়া বা জনপ্রিয় হওয়া। মাইক্রোচিপের প্রথম আবিষ্কার যদিও 1959 সালের দিকে হয়েছে, কিন্তু এটি 1980-র দশকের আগ পর্যন্ত প্রকৃতপক্ষে কাজ শুরু করেনি বা সফল জনপ্রিয় হয়নি। সিন্স দেন, তখন থেকে অর্থাৎ 1980-র দশকের পর থেকে, ইনক্রেডিবল অ্যাডভান্সেস ইন মাইক্রোচিপসের অবিশ্বাস্য উন্নতি হ্যাভ মেড ইট পসিবল ফর দেম, মাইক্রোচিপসের জন্য এই বিষয়টি সম্ভব করেছে, টু বি চিপলি অ্যান্ড এফিশিয়েন্টলি ইউজড, সস্তা ও কার্যকরভাবে ব্যবহার। 1980-র দশকের পর থেকে মাইক্রোচিপের অবিশ্বাস্য উন্নতি মাইক্রোচিপের সস্তা ও কার্যকরভাবে ব্যবহার সম্ভব করেছে। তারপর কোন কোন যন্ত্রগুলোতে সস্তা ও কার্যকরভাবে ব্যবহার সম্ভব হয়েছে তা বলা হচ্ছে। ফর ক্যালকুলেটরস, পার্সোনাল কম্পিউটার্স, ক্যালকুলেটর পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে। পেট আইডেন্টিফিকেশন, পেট অর্থ পোষা প্রাণী, আর আইডেন্টিফিকেশন অর্থ শনাক্তকরণ। পোষা প্রাণী শনাক্তকরণের কাজে পোষা প্রাণীর শরীরে মাইক্রোচিপ প্রবেশ করিয়ে দিয়ে এর গতিবিধি শনাক্ত করা যায় বা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়। অটোমেটিক টেলার মেশিনস, যেটাকে আমরা এটিএম নামে চিনি, এর ব্যবহারে। স্যাটেলাইট বা উপগ্রহ। পেসমেকার্স হলো একটি যন্ত্র যা ব্যবহার করা হয় দুর্বল ও অনিয়ন্ত্রিত হার্টের অসুখ সারানোর ক্ষেত্রে। অ্যান্ড মাইক্রোওয়েভ ওভেনস, আর মাইক্রোওয়েভ ওভেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যামাং মেনি আদার প্রোডাক্টস, অন্যান্য অনেক পণ্যের মাঝে এই পণ্যের ক্ষেত্রে মাইক্রোচিপ ব্যবহার করা হয়। 1980-র দশকের পর থেকে মাইক্রোচিপের অবিশ্বাস্য উন্নতি অন্যান্য অনেক পণ্যের মাঝে এই সকল যন্ত্রগুলোতে মাইক্রোচিপসের সস্তা ও কার্যকরভাবে ব্যবহার সম্ভব করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের পড়ালেখা। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সাথে থাকবে, সাথে রাখবে। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।